সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি ফুলেল চৌধুরী, এবং আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাজেদুল হক, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহ বাংলাদেশের অর্থনীতি নিয়ে, মানুষের অর্থনীতি নিয়ে, ঘরের অর্থনীতি নিয়ে, মানে মানুষের সার্বিক বিষয়গুলোকে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি দেশের সামগ্রিক আর্থিক অবস্থা, মানুষের আর্থিক অবস্থা আপনাদের সামনে ছোট্ট করে সুন্দর করে উপস্থাপন করার জন্য। তবে দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে বিশ্বে বড় বড় যুদ্ধ চলছে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে কিনা, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে, এই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি যে বিশ্বজুড়ে চলমান যুদ্ধাবস্থা ও বাংলাদেশের অর্থনীতি। আলোচনা শুরু করতে চাই, বাংলাদেশের অর্থনীতিতে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কোনো প্রভাব সরাসরি পড়বে কিনা? জি দেখেন, সরাসরি পড়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি সম্ভাবনার কথা বলবো না, আমি নিশ্চিত করে বলতে চাই যে প্রভাব আছে। কারণ হচ্ছে যে বাংলাদেশে যে মুহূর্তে আপনার গ্যাস সংকট চলছে, যে মুহূর্তে জ্বালানি সংকট চলছে, যে মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, একে একে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এবং গ্যাস সংকটের কারণেও অনেক শিল্প প্রতিষ্ঠান কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে গ্যাসের চাহিদা, সেই গ্যাসের যে চাহিদা রয়েছে, সেই চাহিদাটা কিন্তু আমরা পূরণ করতে ব্যর্থ হচ্ছি। এবং আমরা এবারও কিন্তু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা নিজস্ব ক্যাপাসিটি বাড়াবো, আমরা কূপ খনন করার মাধ্যম দিকে আমরা গ্যাস এক্সপ্লোরেশন করব, আমরা এই সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে। কিন্তু এটা আসলে এই সময় সাপেক্ষ ব্যাপার, এবং টেকনোলজি আপগ্রেড টেকনোলজিরও তো প্রয়োজন রয়েছে, দক্ষ জনশক্তির পাশাপাশি। এই মুহূর্তে শুরু হলো সেটা মধ্যপ্রাচ্যের সংকট শুরু হলো, সেই সংকট যুদ্ধের থেকে উৎপত্তি হলো। সেই যুদ্ধটা এমন সময় হলো যে সময়টা বাংলাদেশে কিন্তু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ইম্পোর্টটা আসলে চুক্তি রয়েছে কাতারের সাথে, এবং কাতারের সাথে 15 বছরের চুক্তি রয়েছে বাংলাদেশের, আর ওমানের সাথে চুক্তি রয়েছে 10 বছরের এলএনজি আমদানি করার ক্ষেত্রে। তাহলে এলএনজি যদি আমি আমদানি করতে এখন ব্যর্থ হই, বা আমার দামও যদি বেড়ে যায়, তাহলে আমার শিল্পখাত কীভাবে বাঁচবে, তাহলে অর্থনীতি কীভাবে এগিয়ে যাবে? এটা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটা প্রভাব। তার কারণ হচ্ছে যে আপনার যদি পারস্য উপসাগরের যে তীরবর্তী যে দেশগুলো রয়েছে, সেটা কাতার আছে, সৌদি আরব আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, ইয়েমেন আছে, বাহরাইন আছে, ইরান আছে। তাহলে এই সমস্ত দেশগুলো থেকে শুধু এলএনজি না, এলএনজির পাশাপাশি যে অপরিশোধিত যে জ্বালানি তেল যে রপ্তানি করা হয়, এই রপ্তানির চ্যানেলটা তো হরমুজ প্রণালী, যেটা পারস্য উপসাগর এবং আরব সাগরের কে সংযুক্ত করেছে। তাহলে এই হরমুজ প্রণালী নিয়ে কিন্তু ইরানের অনেক অহংকার আছে, এবং এই অহংকার আজকে থেকে না, এটা ঐতিহাসিক অহংকার বলবো আমি। ইরানের যে অহংকার করে, এবং এই যুদ্ধকে কেন্দ্র করে তারা যে বলছে যে আমরা এটা বন্ধ করে দিব, বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাস্তবেও এটা কিন্তু সম্ভব না। হয়তো এটার প্রভাবটা জ্বালানি তেল আমদানিতে পড়বে কিছুটা, এলএনজি আমদানিতে কিছুটা পড়বে, হয়তো আপনার ব্যারেল প্রতি ডলারের প্রাইস বেড়ে যাবে, এর সাথে সাথে মূল্যস্ফীতি বেড়ে যাবে, একটা প্রভাব তো থাকবেই, শুধু বাংলাদেশের অর্থনীতিতে না। কারণ হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 2,10,00,000 ব্যারেল জ্বালানি, অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়। তাহলে এটা বিশ্বের 21% বাণিজ্যের সাথে রিলেটেড, বৈশ্বিক বাণিজ্যের 21% এটা, এবং মনে হয় বিশ্বের টোটাল এই অপরিশোধিত তেলেরও 30%। আচ্ছা গেল। কিন্তু সেজন্য হরমুজ প্রণালী বন্ধ করে ইরান যে ভালো থাকবে তাও না, কারণ হরমুজ প্রণালী দিয়ে ইরানের আমদানি কিছু পণ্য আছে না, ইরানকেও তো কিছু আমদানি করতে হয়, কারণ প্রত্যেকটা দেশটা স্বয়ংসম্পূর্ণ না, তার তো ইম্পোর্ট করতে হয়।
তাহলে আমদানি পণ্য তো ব্যাহত হবে ইরানের। তার মানে আপনার মেসেজটা হচ্ছে যে ইরান চাইলেই কিন্তু নিজের কারণে হলেও হরমুজ প্রণালীটা সে সাম্প্রতিক সময় হয়তো বা বন্ধ করতে পারবে না। না, পারবে না। কারণ হচ্ছে যে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত ইরান এবং ইরাকের ভিতরে যে যুদ্ধ হয়েছিল, সেখানে ওই যুদ্ধের সময় হরমুজ প্রণালীতে পারস্য উপসাগরে কিছু জাহাজে অ্যাটাক করা হয়েছিল। এটাকে এটাকে ট্যাঙ্কার যুদ্ধ বলে অভিহিত করা হয়েছিল। আপনার একটা যে অ্যাটাক যে হবে না এটা বলা যাবে না, অ্যাটাক হতে পারে, যুদ্ধের সময় অ্যাটাক হতে পারে, কিন্তু যে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে এটা সম্ভব না, বাস্তবে এটা সম্ভব না। তার কারণ হচ্ছে যে হরমুজ আপনার তেহরান থেকে যে তেলটা রপ্তানি করা হয় তার 4 ভাগের 3 ভাগ কিন্তু চীনের বাজারে রপ্তানি করা হয়। তাহলে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। সুতরাং চীন যদি এটা ফেস করে তাহলে চীনও একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, আবার চীনও ইরানকে প্রেসার দিবে যে তুমি এটা বন্ধ করতে পারবে না। ইতোমধ্যে তো তেহরানের উপর নিষেধাজ্ঞা আছে তেল রপ্তানি করার ক্ষেত্রে আছে, এবং যেটা হয়েছে যে 2018 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক চুক্তি থেকে যখন সরে আসলো ইরানের সাথে, তখন ইরান কিন্তু হুমকি দিয়েছিল, তারপরেও ইরান কিন্তু বন্ধ করতে পারে নাই। আবার 2011 সালে এবং 12 সালেও ইরান হুমকি দিয়েছিল যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিব, মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনে রেখে, মানে তাদের প্রতি। তা এটা কিন্তু কখনো বন্ধ হয় নাই, এবং এখন এই বিশ্বে এখন এটা বন্ধ করা সম্ভব না। তার কারণ হচ্ছে যে হরমুজ প্রণালী শুধু ইরানের না, হরমুজ প্রণালীর অধিকাংশ এরিয়াটা ওমানের। এটা আমরা জেনারেল পিপুল, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে হরমুজ প্রণালীর যে এরিয়াটা, এই এরিয়ার অধিকাংশ এরিয়াটা কিন্তু ওমানের অংশে পড়েছে। আমরা বারবার যে ইরানকে বলছি, না, ওমানের অংশে পড়েছে। সুতরাং এটা রিকভার করা সম্ভব। আমি যদি ইরানও যদি বন্ধ করে দেয় তাহলে আমি ওমানকে সাথে নিয়েই আমি কাজ চালাতে পারবো। আচ্ছা, এটা গেল তাহলে যে বাংলাদেশের অর্থনীতিতে এই যুদ্ধের কি সরাসরি প্রভাব পড়ছে। অন্যদিকে তেলের দামও তো বেড়ে যেতে পারে। তেলের দাম বেড়ে গেলে সেইটার প্রভাব কেমন পড়বে বলে মনে করেন? ইতিমধ্যে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। যে বাংলাদেশের অর্থনীতি কথা বলবো না, আমি যদি দক্ষিণ এশিয়ার অর্থনীতির কথাও বলি, যে হরমুজ প্রণালী দিয়ে যে তেল রপ্তানি করা হয়, অপরিশোধিত তেল, পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো থেকে তার 70% কিন্তু দক্ষিণ এশিয়াতে আসে। আচ্ছা, এখন কথা হলো যে আপনার জ্বালানি তেল সংকট যদি একটা অর্থনীতিতে দেখা দেয়, একটা অর্থনীতি যদি আপনি সামনের দিকে এগিয়ে নিতে চান, তাহলে যদি ব্যাংক ভিত্তিক অর্থনীতি হয়, ব্যাংকিং খাতকে আপনাকে ভালো রাখতে হবে, আর এর পাশাপাশি জ্বালানি সংকটকে আপনাকে নিরসন করতে হবে, গ্যাস জ্বালানি সংকটকে নিরসন করতে হবে। না হলে তো আপনার এখন যে কম্পিটিটিভ মার্কেট এই বিশ্বে কম্পিটিটিভ মার্কেট, ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে, সে ভিয়েতনামে যাবে, সে কম্বোডিয়ায় যাবে, সে লাওসে যাবে, সেখানে অর্ডার দিবে। সুতরাং জ্বালানি তেল একটা অর্থনীতিতে অনেক বড় একটা অংশ, একটা অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং এটার প্রভাব তো অবশ্যই পড়বে। কারণ আজকেও হয়তো অর্থ উপদেষ্টা আজকে বললো যে আমরা অবজার্ভ করছি, ঠিক আছে, আমরা অবজার্ভ করছি, এবং আমার যে এলএনজি ইম্পোর্টটা 2018 সাল থেকে এটা শুরু হয়েছে, কাতার থেকে এটা 2018 সাল থেকে পেট্রোবাংলা শুরু করেছে। এ পর্যন্ত মনে হয় 260 কার্গো এসছে, 267 কার্গো এসেছে বাংলাদেশে। তা এলএনজি ইম্পোর্ট আমাদের জন্য এখন মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে। কারণ আমরা এলএনজি দিয়ে যদি আমরা গ্যাস সংকটকে সামাল দিতে ব্যর্থ হই, তাহলে কিন্তু অর্থনীতি একটা সংকটের ভিতরে পড়ে যাবে। কারণ এটার সাথে আপনার শিল্প উৎপাদন জড়িত, এটার সাথে আপনার রপ্তানি জড়িত, এটার সাথে কর্মসংস্থান জড়িত, এটার সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধিও জড়িত। ওকে, তারপরে আসি আপনার যে অন্যদিকে আপনার ইরান থেকে আমরা তেলের বাজারটা কি আমরা আরেকটু অ্যানালাইসিস করছি আর কি, যে ইরান থেকে সরাসরি বাংলাদেশ তেল আমদানি করে না। মানে একটা কথা শুনছিলাম, বলছিল যে ইরান থেকে তো বাংলাদেশ তেল আনে না, সো দ্যাট ইরানের তেল রপ্তানি বন্ধ হলে তো বাংলাদেশের কিছু হবে না। আসলে কি তাই? আচ্ছা, এখন একটা কথা আপনাকে বলবো আমি, ইরান থেকে যে তেলটা মানে আমদানি করছে চীনের বাজার আমদানি করছে, তাহলে চীনের কস্টিং বেড়ে যাবে।
যখন আমি চীন থেকে আবার পণ্য আমদানি করছি না, একটা দেশে মূল্যস্ফীতি কখন বাড়ে, ইনফ্লেশন কখন বাড়ে, যখন আমদানিকৃত দেশ থেকে যে দেশ থেকে আমি আমদানি করব ওই দেশের মূল্যস্ফীতি যখন বেড়ে যায়, তখন আপনার দেশের মূল্যস্ফীতি বেড়ে যাবে। কারণ চীন থেকে যে পণ্যগুলো আমি আমদানি করব সেই পণ্য তো আমি বেশি দামেই কিনতে হবে, সুতরাং এটা কিন্তু মানে ইন্টারকানেক্টেড, সারা পৃথিবী এটাই মানে বৈশ্বিক বাজারটা কিন্তু ইন্টারকানেক্টেড। আপনি আবার অন্যদিকে আপনার ইরানের তেল যদি রপ্তানি কমে যায়, সেক্ষেত্রে অন্য যে দেশগুলো আছে তাদেরকে উৎপাদন বাড়াতে হবে। নিশ্চয়ই ইউএসএ অন্য দেশগুলোকে বলবে যে তোমরা উৎপাদন বাড়াও, বিশেষ করে সৌদি আরব এবং আরব আমিরাত। না, আপনি এই সংকটকে আমরা ইরান এটা বারবার হুমকি দিচ্ছে, তারা এটা আমি বলবো যে তারা কৌশল হিসেবে গ্রহণ করে। এই হরমুজ প্রণালীকে ইরান ঐতিহাসিকভাবে কৌশল হিসেবে গ্রহণ করে। কেন করে? কারণ ওখানে হরমুজ প্রণালী ছাড়াও এখন যুদ্ধাবস্থায় কিন্তু ইরান এক্সপোর্ট করতে পারছে না। এই মুহূর্তে ইরানের নিশ্চয়ই এক্সপোর্ট করার মতো, বাণিজ্য করার মতো অবস্থা এই মুহূর্তে নেই, বিশেষ করে সাগর পথে। এই জায়গায় তো তার অনেকগুলো সবাই তার কিন্তু মানে এন্টি সবাই আছে ওই জায়গায়। তো এখন এই মুহূর্তে তার যে অবস্থা, সে তেলের বাজারে তেল দিতে পারছে না। স্বাভাবিকভাবেই তেলের বাজারের চাহিদাটা মানে যোগানটা ধরে রাখার জন্য অন্য দেশগুলোকে উৎপাদন বাড়াতে হবে এবং স্বাভাবিকভাবে ওই দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং আরব আমিরাতের কথা বলছিলাম, ওই দেশগুলি ওদের তো উৎপাদন বেশি, ওদের উপরে চাপ পড়ে যাবে এবং প্লাস ওরা প্রাইস বাড়ায় দিবে, প্রাইস বাড়বে, স্বাভাবিক প্রাইস বেড়ে যাবে। আপনার যখন চাহিদা বাড়বে তখন আপনার মানে যোগানের থেকে যখন চাহিদা বাড়বে তখন তো প্রাইস বাড়বে। এমনও আশঙ্কা করা হচ্ছে যে তেলের দাম 50%ও বেড়ে যেতে পারে। সাপোজ এখন যদি হয় ধরেন $100, তখন হয়ে যেতে পারে $150। তো $150 তেল বিক্রি করে হয়তো বা সৌদি আরব বা আরব আমিরাতের প্রফিট হবে। কিন্তু বাংলাদেশ যখন সৌদি আরব থেকে তেল কিনবে, কিছু কিছু বিশেষজ্ঞের কাছে শুনেছিলাম যে তেলের মূল্য যদি $1 বাড়ে, জ্বালানি তেলের মূল্য যদি $1 বাড়ে, বিদ্যুতের মূল্য বাড়ে এবং অন্যান্য সকল খাতে পরিবহন খরচ বাড়ে, সব জায়গায় গিয়ে এটা 61টা জায়গায় হিট করে এবং $61 বাড়ে। রাইট। তো $50 যদি মানে 50% যদি বেড়ে যায়, আমাদের ডিজেলের দাম তো 100+ বা আশেপাশে, $50 যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তো এটা আমাদের জন্য হিউজ ধাক্কা। কি বলেন? জি দেখুন, এবার বাজেটে কিন্তু আমরা সাবসিডিতে আমরা রাখছি, জাতীয় বাজেটে সাবসিডি বাংলাদেশের অর্থনীতিতে সাবসিডি রাখতে হবে। আমার IMF বলছে যে সাবসিডি আপনি কমান, কিন্তু বাংলাদেশের অর্থনীতির কনটেক্সটে সাবসিডি আপনাকে চলমান রাখতে হবে। মানে IMF এর প্রেসক্রিপশন আমরা পুরোপুরি শুনতে পাচ্ছি না। আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে, বিরতি থেকে আসার পরে আমরা এই আলোচনাটাই ঢুকবো যে তেলের দাম বিশ্ববাজারে যদি অনেকটা লাফিয়ে বেড়ে যায়, বাংলাদেশের অবস্থা আসলে কি হবে, এবং সেক্ষেত্রে আনুষঙ্গিক বিষয়গুলো চলে আসবে। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে এই বিষয়ে আলোচনা করছি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির কথা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ফুলেল চৌধুরী এবং স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ মাজেদুল হক, অর্থনীতিবিদ। আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে ইরানের তেল এক্সপোর্টটা বন্ধ হয়ে যাচ্ছে বা আপাতত স্থগিত হয়তো বা হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম অনেকে আশঙ্কা করছেন অনেক বেড়ে যেতে পারে, অল্প কিছুদিনের মধ্যে 50%ও বেড়ে যেতে পারে। তাই যদি হয় বিশ্ববাজারে তেলের দাম, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি কী প্রভাব পড়বে? জি দেখেন, যে যুদ্ধটা যে শুধু অতি সম্প্রীতি আপনার ইসরায়েল এবং ইরানের ভিতরে বাঁধলো তা না, আমরা তো রাশিয়া ইউক্রেন যুদ্ধকেও ফেস করেছি, আমরা যে আপনার যে বাণিজ্য যুদ্ধ ফেস করছি, ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ সেটাও তো আমরা ফেস করছি। তাহলে যুদ্ধ আপনার ফেস করতেই হবে এবং এটার ভিতরেই আপনাকে অর্থনীতিটাকে সামনের দিকে আপনাকে নেতৃত্ব দিতে হবে। কারণ সবসময় পারিপার্শ্বিক অবস্থাটা যে পজিটিভ থাকবে এটা মেনে নেওয়া ঠিক না। আমি নেগেটিভ সিচুয়েশনের ভিতরেও আমি অনিশ্চয়তার ভিতরেও আমার মানুষকে খাওয়াতে হবে, মানুষের যে মৌলিক চাহিদা আছে সেই মৌলিক চাহিদাও পূরণ করতে হবে। এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের। যে কথাটা বলছিলেন আপনি, এই যে জ্বালানি তেলের বিষয়টা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাংলাদেশের অর্থনীতি যে সংকট চলছে, মানুষের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এই মূল্যস্ফীতি কমানোর জন্য
পলিসি রেট বাড়ানো আছে বর্তমানে 10%, এবং এখনো পর্যন্ত মূল্যস্ফীতি কিন্তু সহনীয় পর্যায়ে আসে নাই। এবং বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি, যদিও রমজানের সময় বা কিছুদিন আমরা খুব মানে কাঁচা বাজারে যেই দেখছি যে মানে একটা সহনীয় একটা প্রাইস আমরা পাচ্ছি, যখন প্রচুর যোগান ছিল রাইট, আমরা দেখেছি যে দাম কিছুটা কম, এবং তখন কিন্তু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে আপনার প্রান্তিক জনগণ থেকে শুরু করে আপনার উচ্চ আয়ের লোক সবাই কিন্তু এটার ভুক্তভোগী হবে। এবং এতে করে যদি মূল্যস্ফীতি নিশ্চিতভাবে বাড়বে, সারা পৃথিবীতে বাড়বে, বাংলাদেশেও বাড়বে। আবার এমনি তো মূল্যস্ফীতি বাংলাদেশে বেশি আছে, তার মধ্যে আরো বাড়বে এবং আরো বাড়বে। এবং বিশ্বে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে যখন সারা পৃথিবীতে যখন মূল্যস্ফীতি বেড়েছিল, বাংলাদেশে এর থেকে বেশি হারে বাড়ছিল। এর কারণও রয়েছে। তার কারণ হচ্ছে যে আমি জার্মানি থেকে যে পণ্যটা আমদানি করছি, চীন থেকে যে পণ্যটা আমি আমদানি করছি, আমদানি যে গন্তব্য থেকে আমি আমদানি করছি সেই গন্তব্যে যদি মূল্যস্ফীতি বেশি থাকে, তাহলে আমার দেশও বাংলাদেশও মূল্যস্ফীতি বেড়ে যাবে। তাহলে একটা হচ্ছে যে আমরা সরাসরি আমদানি করার ফলে একটা আমরা উচ্চ মূল্যে যদি আমরা জ্বালানি তেল আমরা ক্রয় তো করতেই হবে। যদি ক্রয় করি তাহলে তো আমার মূল্যস্ফীতি বেড়ে যাবে। আরেকটা বিষয় হলো যে আমি যে দেশ থেকে আমদানি করব ওই দেশে যদি মূল্যস্ফীতি মানে উচ্চ মূল্যস্ফীতি থাকে, তাহলে আমার দেশে আবার ওই মূল্যস্ফীতির সাথে যোগ হবে। এটাই নিয়ম। এবং জ্বালানি তেল সরবরাহ সংকট যদি দেখা দেয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও চ্যালেঞ্জের ভিতরে পড়বে। তার কারণ হচ্ছে সরকারের যে ব্যয়, সেই ব্যয় মেটানোর জন্য রাজস্ব ঘাটতি রয়েছে। কোনো বছরই, কোনো অর্থ বছরই যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। এখানে একটা প্রশ্ন আছে, সাধারণ জনগণের প্রশ্ন আমি করি, এই লক্ষ্যমাত্রা কেন ঠিক করা হয় যে লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে না? আমরা যে বাজেটটা আসলে বাংলাদেশে করা হয়, এটা সারা জীবনও কখনো হয় না, গতানুগতিক বাজেট, যেটা জীবনে কখনো হয় নাই, সেটা কেন এভাবে লক্ষ্যমাত্রা? হ্যাঁ, এটা একটা দুর্বলতা আমাদের, যে রাজস্ব বোর্ডের কাছে যখন আমার প্রাক্কলন চাওয়া হয়, লক্ষ্যমাত্রা চাওয়া হয়, তখন রাজস্ব বোর্ড স্ট্র্যাটেজি ছাড়াই, কোনো ধরনের স্ট্র্যাটেজি ছাড়াই অর্থ মন্ত্রণালয় পাঠিয়ে দেয় যে ঠিক আছে 1 লাখ কোটি টাকা বাড়িয়ে দিচ্ছি, আমার সামনের বছরে 1 লাখ কোটি টাকা। আচ্ছা, কিন্তু এটার স্ট্র্যাটেজি কি? আমি কিভাবে 1 লাখ কোটি, আমি লক্ষ্য পূরণ কীভাবে করব? সেই স্ট্র্যাটেজি তো আমি গ্রহণ না করেই আমি এটা প্রতি বছরই কিন্তু আমি এটা করি, এবং এটা কখনোই এটা লক্ষ্য অর্জন হয় না। এবং কোনো অর্থনীতিতে আমি এবার বাজেটে সরকার বলছে যে টেকসই অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করব, আমি কল্যাণ রাষ্ট্র হবে। কল্যাণ রাষ্ট্র কখনো 1 বছরের ভিতরে হয় না। টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য আমার দেশের আয় থাকতে হবে, আমার কর টু জিডিপি রেশিও বাড়াতে হবে। আমার রাজস্ব আয় যদি না বাড়ে, আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। কারণ ঋণ নিয়ে এখন বাংলাদেশ ঋণ পরিশোধ করছে বাংলাদেশে, এবং সেটা হিমশিম খাচ্ছে বাংলাদেশে। কিন্তু এবার বাজেটে এই অর্থ বছরে সর্বোচ্চ ব্যয় কিন্তু ঋণের সুদ পরিশোধে। তাহলে আপনার যেখানে আপনি ঋণ পরিশোধের জন্য ঋণ নিচ্ছেন, যেখানে আপনি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে বলস্টার করার জন্য মানে খুব ভালো লেভেলে দেখানোর জন্য আপনি ঋণ নিচ্ছেন, সেই অর্থনীতি তো আসলে টেকসই অর্থনীতি না, হবে না। কারণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তো বাড়বে আমার রপ্তানি আয় এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে, এটাই তো আমার টেকসই হবে, তাই না? তাহলে সেই প্রবাসী বাজারও আমার টেকসই না। যেখানে আমি আপনার পোশাক শিল্প রপ্তানি করছি, সেই বাজারও আমার টেকসই না, কারণ আমার লেবার কন্ডিশন আমি স্ট্যান্ডার্ড না, আমার লেবার ল স্ট্যান্ডার্ড না। তাহলে আমি সব দিকেই কিন্তু চ্যালেঞ্জের ভিতরে পড়ছি। সামনে এলডিসি গ্রাজুয়েশন। এই কথাগুলো না, মানে ধরেন যে কথাগুলো আপনি বলছেন, এই কথাগুলো না গত ধরেন 15 বছর ধরে কিন্তু বলা হচ্ছে। বিগত সরকারের আমলেও কিন্তু বারবার যারা কথা বলেন, বিষয়গুলো যারা বুঝেন, অনুধাবন করেন, ওনারা কিন্তু বিষয়গুলো বলছেন বারবার। কিন্তু একটা জিনিস দেখেন, ওই যে আপনি বলছেন লেবার মার্কেট বা স্কিল লেবার তৈরি করা, এটা তো 20 বছর ধরে বাংলাদেশের মানুষ শুনছে যে আমাদের স্কিল লেবার তৈরি করার স্থান নাই, জায়গা নাই, করছি এইটা টুকটাক কিছু একটা দুটা জায়গা আছে, ওই কিছু কাজ জানে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, আসলে সে স্কিল না। কেন স্কিল লেবার তৈরি করার স্কুল তৈরি করা যায় না কেন? খুব বিরাট ইনভেস্টমেন্ট বা বিরাট কোনো কাজ। যে কিছুদিন আগে আইএলওর যে চিফ ছিল বাংলাদেশের, উনি বলে গেছে বাংলাদেশের একটা সংকট চলছে, বাংলাদেশে কর্মমুখী শিক্ষা নাই, কর্মমুখী শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কারণ
বাংলাদেশে যে লেবার ফোর্স সারা পৃথিবীতে কাজ করছে, আমি ডাক্তার দিতে পারছি না, আমি ইঞ্জিনিয়ার দিতে পারছি না, রিকোয়ার্ড স্কিল পিপুল আমি দিতে পারছি না, তাহলে আমি প্লাম্বার, ড্রাইভার এগুলো তো অন্তত দিতে পারি, আমি এইগুলো তো দিতে পারি। বাট দুঃখজনক যে বাংলাদেশে যখন ড্রাইভিং লাইসেন্স একজন মানুষ পায় তখন সে ড্রাইভিং জানে না, সে লাইসেন্স পাওয়ার পরে যখন গাড়ি ধরে তখন সে ড্রাইভিংটা শিখে নেই। তাহলে এইভাবে চললে একটা দেশ স্কিল ম্যান পাওয়ার আসলে তৈরি হয় না এবং বিশ্বের কাছে আমাদের মাথা নত হয়ে যায় একটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমার এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জকে কেন্দ্র করে আমি কিছুদিন আগে হয়তো আমি সরকার একটা কমিটি করেছে, কিন্তু এটা তো অনেক আগে থেকেই আমরা জানি আমরা এই চ্যালেঞ্জগুলো ফেস করছি। মার্কেট স্টেবিলাইজ করার জন্য আমরা কি ধরনের চ্যালেঞ্জ যেটা ফেস করবো সেটা আমরা আগে থেকেই জানি, কিভাবে আমাদের ওয়ে আউটটা কি, কিন্তু আলটিমেটলি কাজ তো হয়নি, কাজ তো আমার এগিয়ে যাচ্ছে না। আপনার যখন অর্থনীতি শ্বেতপত্র প্রকাশ করা হলো, সেই প্রতিবেদনগুলো জমা দেওয়া হলো, সেটা তো ওইভাবেই আছে, সেটা দিয়ে কি হলো, সেটা তো কিছু হচ্ছে না। এবং জনগণ কিন্তু আশা করে আছে যে আসলে আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ আশা করছি, আমরা সুশাসন আশা করছি। কারণ বাংলাদেশের আপনি ব্যাংকিং খাত থেকে শুরু করেন, আপনি বিমা খাত বলেন, আপনি স্টক মার্কেট বলেন, আপনি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, কোনো খাতই এখনো সুশাসন ফিরে আসে নাই। আমরা ব্যাংকিং খাতে পর্ষদ পুনর্গঠন করছি, আমরা বলছি সুশাসন নিশ্চিত করব, কিন্তু একটা সেক্টরের সুশাসন নিশ্চিত করতে 10 বছর সময় লাগে, তাই না? তাহলে এটা রাতারাতি কখনো সম্ভব হয় না। তাহলে বিষয়টা হলো যে আমরা বাংলাদেশ ব্যাংক ভিত্তিক একটা অর্থনীতি, সেই ব্যাংক খাতকে আমরা সংকটের ভিতরে ফেলিয়ে দিয়েছি। আমাদের অর্থনীতিটা, ব্যাংক খাতটা এখন একটা ডুবন্ত জায়গা আছে। এবং আপনার উন্নত বিশ্বে কি হয়, আপনার বিমা খাত, ব্যাংকিং খাত, কিছু নেই আসলে, আছে কিছু আমাদের বিমা খাত এবং স্টক মার্কেট সমানভাবে তারা অবদান রাখে। বাট বাংলাদেশে শুধু ব্যাংকিং খাতে অবদান রাখছে, আর 3টা খাতে কিন্তু বেহাল দশা। সেটা অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, আর আলোচনা বাড়াতে গেলে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আলোচনা শুরু করেছিলাম যে বিশ্বজুড়ে চলমান যুদ্ধাবস্থা ও বাংলাদেশের অর্থনীতি এবং যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু শেষ টানতে চাই বিশ্বজুড়ে চলমান যুদ্ধাবস্থা যে জায়গাটায়, যেখানে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, কিছুদিন আগে আমরা ইন্ডিয়া পাকিস্তানেরও যুদ্ধ দেখেছি, আর এখন ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু অনেকগুলো দেশে বেশ অস্থিরতা রয়েছে। অস্থিরতা রয়েছে। এবং আপনি একটা কথা বলছিলেন যে এই যুদ্ধাবস্থার মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, মৌলিক চাহিদা পূরণ করতে হবে, রাষ্ট্রের মৌলিক চাহিদা পূরণ করতে হবে। কিন্তু এই যুদ্ধাবস্থা, বিশ্বজুড়ে এইভাবে যুদ্ধাবস্থা আসলে একটা রাষ্ট্রের জন্য কতটুকু ফোরকাস্টিং, মানে একটা রাষ্ট্র কি আসলে স্বপ্ন দেখতে পারে যে আমি এগিয়ে যেতে পারবো? কারণ বিশ্বের এই জায়গাগুলোকে উপেক্ষা করে তো এগিয়ে যাওয়া সম্ভব না। যে দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট এখন ট্রাম্প আছে, ডোনাল্ড ট্রাম্প আছে। আপনার সারা পৃথিবীতে অস্থিরতা থাকবে না স্থিরতা থাকবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের উপরে ডিপেন্ড করে সবসময়। এবং বিশ্বের একটা দেশের নির্বাচন এবং একটা দেশের প্রেসিডেন্ট মনোনীত হলে আসলে সারা পৃথিবীর জনগণ বলে দিতে পারে যে পৃথিবী কি স্থিতিশীল থাকবে না অস্থিতিশীল থাকবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু প্রেসিডেন্ট যুদ্ধকে ভালোবাসত, আবার কিছু প্রেসিডেন্ট যুদ্ধকে ঘৃণা করত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সপোর্ট আইটেম তো আছেই, তাই না? হ্যাঁ, তাহলে সেই এক্সপোর্ট আইটেমকে আসলে আমার তো সেল করারও একটা মার্কেট সবসময় আমাকে থাকতে হবে। আমি ওই কথা বলছি না, কিন্তু মানুষ চাই শান্তি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপরেই, কোন প্রেসিডেন্ট আসলো সেটার উপরে ডিপেন্ড করে আমি কি ওই পৃথিবী অস্থিরতার ভিতর দিয়ে যাবে না স্থিরতার ভিতর দিয়ে যাবে। অনুষ্ঠানে একেবারে শেষে চলে আসছি। আপনি যেহেতু এই বিষয়টা আনলেন, এই ছোট্ট করে একটা কোশ্চেন করেই শেষ করব। গত 25 বছরে প্রেসিডেন্ট যেই এসেছেন, পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্য ওনাদের অবদানটা কি আসলেই ছিল? না, শোনেন, এখন 25 বছর ধরে যে প্রেসিডেন্টগুলো এসছে, হ্যাঁ, কিছু কিছু প্রেসিডেন্টের কিন্তু মানে শান্তি বজায় রাখার অবদান ছিল, অপেক্ষাকৃত শান্তি বজায় রেখেছে, অপেক্ষাকৃত শান্তি, এতটা অস্থিরতা ছিল না। আমি আপনার বারাক ওবামার সময় কি ছিল,
আমার কাছে মনে হচ্ছে যে পিসফুল একটা পরিবেশ ছিল খুব সম্ভবত। ওকে, ফাইন। বাট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ঘোষণা দিয়েছিল আমি যুদ্ধ চালাবো না, যুদ্ধ বন্ধ করব রাশিয়া ইউক্রেন। হয়তো চেষ্টা করবেন, কিন্তু এটা আসলে হয়তো আমরা চেষ্টা করবেন দেখতে সামনে, পারিনি। কিন্তু হ্যাঁ আমরা সৌভাগ্য হয়নি এখনো এটা। রেজাল্ট পাইনি, হয়তো চেষ্টা করবেন সামনে। অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা সবাই আমাদের জায়গা থেকে আসলে দোয়া করা ছাড়া আর তেমন কিছু করার নেই। আমরা চাই যাতে পৃথিবীতে যুদ্ধগুলো থেমে যায়, এতে সেই রাষ্ট্রগুলো যেমন ভালো থাকবে আমরাও ভালো থাকবো। এবং আমাদের আলোচনায় এসেছে যে যুদ্ধ যদি চলে আমাদের রাষ্ট্রের অবস্থা কিন্তু খারাপ হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেই সংশয়ে পড়তে চাই না, আমরা ভালো থাকতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।